আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য একটি মজাদার গল্প নিয়ে আসলাম। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে মূল ঘটনাটি শুরু করি। আমার মা অল্প বয়সে বিধবা হয় না, অনেকটা ভেঙে পড়েন। কারণ মায়ের বিয়ে হওয়ার 4 মাস পর বিধবা হন। আর আমার মা দেখতে অনেক সুন্দরী ছিলেন। বিধবা হওয়ার পর মাকে অনেকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু মা তা কখনো গ্রহণ করেনি। আমার মায়ের একটাই স্বপ্ন ছিল, আর সেটা আমাকে নিয়ে। আমার মা আমার জন্যই দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু মায়ের চাহিদা তো চলে যায়নি। আমার মাকে আমি খুব ভালোবাসতাম। আমার বয়স এখন 16 বছর, কিন্তু মা আমাকে জানি এক অন্য রকম সন্দেহ করতে শুরু করল। মা মনে করত, আমি যখনই গোসল করতে বাথরুমে যেতাম মনে হতো যেন কেউ আমাকে দেখছে। সেখানে বাড়িতে আমার 12 বছরের ছেলে ছাড়া আর কেউ থাকত না। আমি বিধবা হয়েছি 4 বছর পার হয়ে গিয়েছিল। তারপর যখন গোসল থেকে বের হতাম, তখন সেখানে কেউ থাকত না। আমার ছেলেকে তার রুমে পড়াশোনা করতে দেখতাম। সেই রকমই একদিন আমি বাথরুমের দরজা বন্ধ করে আমি রুমে ঢুকলাম। তার কিছুক্ষণ পরে আমি একজনকে হাঁটার শব্দ শুনলাম। আমি দেখলাম আমার ছেলে এক হাতে মোবাইল ধরে আছে, আর অন্য হাতে দিয়ে। আমার নাম তাহমিনা। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর, এবং আমার বিয়েটা ছিল একটি দুর্ঘটনা। কারণ এটি আমার বোনের বিয়ে ছিল, এবং আমি আমার বোনের বিয়েতে খুব খুশি ছিলাম। আমি হাসছিলাম এবং নাচছিলাম। কিন্তু আমার বর বোন খুব বিষণ্ণ ছিল। বিয়ের সময় জানি না কার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন। আমরা যখন দেখলাম যে সে তার ঘরে নেই, তখন কন্যা পালিয়ে গেছে বলে আশঙ্কা করা হলো। এটা শুনে সেখানে খুব হইচই পড়ে গেল। যেখানে পালিয়েছে সবাই জানতে পারলে মান সম্মান চলে যাবে। কিন্তু এই বিষয়টি তখনও সবার মধ্যে ছড়িয়ে পড়েনি। আমার বোনের শাশুড়ি চিৎকার করে বলল, চলো ফিরে যাই। সবাই বুঝিয়ে বলছিল যে তুমি ফিরে এলে আমরা কাউকে মুখ দেখাতে পারব না। আমার ভগ্নিপতি সম্ভবত ইতিমধ্যে আমার উপর নজর রেখেছিলেন। তখন তিনি বললেন, তাহলে ছোট বোনের সাথে সম্পর্কটা করিয়ে দাও, যাতে তোমরা সম্মানিত হব এবং আমরাও সম্মানিত হব। এরপরে লোকেরা যা কিছু করবে তা করবে। অন্তত তোমার মেয়ে দিয়ে তো হবে। আমি জানি না আমার বর বোন কি ভেবেছিল এবং বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তিনি সবাইকে বড় সমস্যায় ফেলেছেন। আমার ভগ্নিপতি সম্ভবত আমাকে পছন্দ করতেন, তাই তিনি তাৎক্ষণিকভাবে তা বললেন। তার মা তাকে থামিয়ে দিয়ে বলেছিল, এটা করো না। আমাদের এমন কোনো বাড়ির সাথে সম্পর্কিত হতে হবে না যেখানে একটি মেয়ে পালিয়ে গেছে। এটা কি ধরনের মানুষ? আমি জানি না তারা কিভাবে তাদের মেয়েদের লালন পালন করেছে, কিন্তু আমার ভগ্নী বললেন, তাকে আমাকে বিয়ে করতে হবে। তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমার বিয়ে দিয়ে দিল, এবং আমার ভগ্নিপতি, যিনি এখন আমার স্বামী ছিলেন, সে আমার চেয়ে 10 বছরের বড়। আমার বড় বোন পালিয়ে গেল, কিন্তু সে আমার প্রাণ নিয়ে গেল। আমি জানি না সে কোথায় ছিল, কিন্তু সে জন্য আমাকে আমার শ্বশুরবাড়িতে অনেক কিছু শুনতে হয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমি পালিয়ে আসি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। সে আমাকে এভাবে ধরে রেখেছিল যেন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছেন। সারাদিন খারাপ কথা শোনার পর যখন আমি স্বামীর কাছে যেতাম, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। তিনি আমাকে হাসাতেন এবং আমার খুব যত্ন নিতেন। আমার স্বামীও যদি আমাকে কিছু বলতেন, তাহলে আমি হয়তো আমার জীবন শেষ করে দিতাম। বিয়ের প্রথম বছরে আমি মা হয়েছিলাম। ডাক্তার বলেন শিশুটি ছোট, তাই সে কিছু বলতে পারছে না। আমার স্বামী বললেন, আমি এই শিশুটিকে রাখব না, কারণ আমি আমার স্ত্রীর জীবন বাঁচাতে চাই। কিন্তু আমার শাশুড়ি ধরে চিৎকার করে উঠল এবং সে বলল, তোমার সন্তানের চেয়ে তোমার স্ত্রীকে বেশি দরকার। আমার শাশুড়ি বললেন, তুমি যদি এরকম কিছু করো তাহলে তোমাদের দুজনকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কারণ বাড়িটি তার নামে ছিল এবং বাড়িটির কেবল আমরা অংশীদার ছিলাম। আমার শ্বশুর জীবিত ছিলেন না। আমার স্বামী ছিলেন একমাত্র সন্তান। আমার স্বামী খুব বিচলিত হয়েছিলেন। 9 মাস ধরে আমার স্বাস্থ্য খুব খারাপ ছিল। একটি সংকটময় সময়ে যখন আমার স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার স্ত্রী বা সন্তান কি কাকে বাঁচানো উচিত, তিনি বললেন, আমার স্ত্রীকে বাঁচাও। তখন আমার শাশুড়ি বললেন, আমরা শিশুটিকে বাঁচাতে। কিন্তু ডাক্তার বললেন, মেয়েটির স্বামী যা বলবে তাই হবে এবং তার স্বাক্ষরও থাকবে। আমার স্বামী বললেন, আমার স্ত্রীকে বাঁচাও।
তবে আমার জীবনে রক্ষা পেয়েছে এবং আমার ছেলে নিরাপদে আছে। আমি বাড়ি ফিরে এলাম। এরপর আমার স্বামী আমার খুব যত্ন নেন। কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান। বাড়িটি আমার স্বামীর নাম হয়ে যায়। তখন আমার ছেলের বয়স ছিল 4 বছর। আমি আমার ছেলের নাম রাখলাম মাহাতি। আমার শাশুড়ি চলে যাওয়ার পরে আমার স্বামী এবং আমি বাড়িতে খুব সুন্দর জীবনযাপন করছিলাম। কিন্তু আমি জানি না আমাদের সুখী জীবনে কার কুনজর পড়েছিল এবং 4 বছর পরে আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেলেন। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। তখন আমার ছেলের বয়স ছিল 8 বছর। আমি বলতে পারবো না কিভাবে আমি কষ্ট নিয়ে জীবন যাপন করেছি। সিদ্ধান্ত নিলাম আর কখনো বিয়ে করব না। আমি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলাম। বাবা মা বললেন, তুমি তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে পিতা মাতার মতো লালন পালন করব। তুমি আবার বিয়ে করো। কিন্তু আমি আমার স্বামীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমার ছেলের খুব যত্ন নেব। আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবতে চাইনি। আমার কাছে এটা ছিল বিশ্বাসঘাতকতা করার মতো। আমিও আমার স্বামীর স্মৃতির প্রতি বিশ্বাসঘাতকতা করতে চাইনি। সময় পার হতে শুরু করে। এক সময় পর আমার মা ও এই পৃথিবী থেকে চলে যান। তারপর আমার বাবাও জীবন আমাকে অনেক কষ্ট দিয়েছে। মৃত্যুর পর আমার বাবা মায়ের সম্পত্তি ও বাড়িও আমার নিয়ন্ত্রণে চলে আসে। তাদের খুব বেশি কিছু ছিল না। কিন্তু যাই থাক না কেন, সবই আমার হয়ে গেল। কারণ আমার কোনো ভাইবোন ছিল না। এবং আমার বড় বোন যখন থেকে বাড়ি থেকে পালিয়েছিল, কেউ জানত না সে কোথায় আছে। আমার মা বলতেন না জানি কোথায় আছে, জানি না সে বেঁচে আছে কি না। মেয়েরা ঘরের বাইরে চলে গেল, সমাজ তার সাথে খুব খারাপ করে দেখে। তিনি যদি কন্যা সন্তানের মা হন তবে তার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। সবাই এটাই বলবে, তোমার মা বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমার মা প্রায় আমার বোনের জন্য দোয়া করতেন। কিন্তু আমি আমার বাবার মুখ থেকে কখনো তার নাম শোনেননি। আমি আমার পরিবারের মর্যাদা বাঁচিয়েছি। এই কারণেই আমি ছিলাম তার প্রিয় কন্যা। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। আমার ছেলের বয়স 16 বছর। বাড়িতে আমি আর আমার ছেলে একমাত্র ছিলাম। আমি আমার বাবা মায়ের দেওয়া বাড়িটিও বিক্রি করেছি এবং বাজারে 2টি বাস কিনে ভাড়া দিয়েছি। আর ওই সব দোকানের ভাড়া দিয়ে আমার সংসার চালানো হতো। প্রথম দিকে ভাড়া খুব কম ছিল এবং সংসার চালানো কঠিন ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যায়। আমরা দুজন মানুষ ছিলাম, তাই খুব বেশি খরচ হয়নি। শিশুটিকে স্কুলে পাঠানো হয়েছিল এবং তারপরে কলেজে পাঠানো হয়েছিল যাতে সে পড়াশোনা করতে পারে। সে যদি ভালো চাকরি পায় তাহলে আমি একটি সুন্দর দেখে পুত্রবধূকে নিয়ে আসব। একা থাকার হৃদয় হঠাৎ আতঙ্কিত হতে শুরু করল। গ্রীষ্ম হোক বা ঠান্ডা, আমি হঠাৎ খুব গরম অনুভব করতাম। এতটাই যে আমি তৎক্ষণাৎ গোসল করতে যেতাম। যতদিন শরীরে জল পড়ত ততদিন শান্তি লাগত। ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি জীবনে অনেক কষ্ট করেছেন। প্রথমে আপনার স্বামী, তারপর আপনার বাবা মা চলে গেলেন। আপনার পরও জীবনেও ছিল সাথীহীন। যখন কোনো ব্যক্তির কোনো রোগ হয় তখন টেনশন হয়, তাই তিনি যেন ভালোভাবে দেখাশোনা করেন এবং যাতে বিশ্বাস বুঝতে পারে যে তিনি খুব শক্তিশালী ব্যক্তি। কিন্তু তিনি টেনশন নিচ্ছেন কারণ এটা কোনো সহজ কাজ নয়। এবং পরে সে কিছু অদ্ভুত রোগের অস্তিত্ব উপলব্ধি করে এত কষ্ট পেত। আমি জন্মাইনি দুঃখ মানুষকে হত্যা করে। এই কারণে হঠাৎ আমার হৃদয় আতঙ্কিত হতে শুরু করত এবং আমি গোসল করতে বাথরুমে যেতাম। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে আমার হৃদয় কাঁপতে শুরু করে এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি তখন গোসল করতে বাথরুমে গেলাম, কিন্তু আমার মনে হলো যেন কেউ বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকানোর চেষ্টা করছে। আমাদের বাথরুম ছিল খুবই ছোট, সুতরাং স্কাইলাইটের ভিতরে উকি দেওয়া কোনো কঠিন কাজ ছিল না। হঠাৎ আমার হৃদয় কেঁপে উঠল। আমি পুরোপুরি ভয় পেয়েছিলাম এবং দ্রুত গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার আশেপাশে কেউ ছিল না। তখন রাত 1টার সময় সেখানে কে থাকতে পারে? হয়তো আমার ভুল ছিল। কিন্তু পরের দিন আবার একই রকম ঘটনা ঘটে। আর এবারও আমি কারো ছায়া দেখতে পেলাম। আমি একটি ছোট ছেলের মা ছিলাম। তখন আমার বয়স ছিল 30 বছর। আজকাল আমাদের ভাগ্য এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা কল্পনাও করতে পারি না যে বিশ্ব কোথায় যাচ্ছে। আমার সন্দেহ হয়েছিল যে কেউ আমার একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছে।
আমি তাড়াতাড়ি বের হয়ে এলাম, কিন্তু সেখানেও কেউ ছিল না। আমি আমার ছেলের রুমে গেলাম, কিন্তু আমি যখন রুমে গেলাম দেখলাম সে ফোন চালাতে ব্যস্ত ছিল। আমি তাকে কিছু বলিনি। সে একজন যুবক ছিল। আমি বললাম, আমার মনে হয় কেউ ঘরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু সেখানে কেউ ছিল না। বাইরের দরজা বন্ধ ছিল। সে বলল, এটা তোমার মনের ভুল, এখানে কেউ নেই। কিন্তু আমি জানতাম এটা মনের ভুল নয়। আমি তাকে বলেছিলাম যে কারো ছায়া দৃশ্যমান, এবং তাও একজন পুরুষের। এটি উপেক্ষা করার মতো কিছু ছিল না। তিনি কি হতে পারেন আমার বাড়িতে আবারও এমন ঘটনা ঘটেছে? পরের দিন আমার স্বাস্থ্যের আবার অবনতি হতে শুরু করে। আমি ভেবেছিলাম যদি আমার স্বাস্থ্য খারাপ হয় তবে এটি ঘটতে থাকবে। আমি বাথরুমে যাব না। বাথরুমটি ছিল বাড়ির উঠোনে। আমার ছেলের ঘর একটি বাথরুম ছিল, কিন্তু সেই ঘরটি আমার ছেলে ছিল। আমি বারবার সেখানে যেতে পারতাম না। ছেলে ঘুমিয়ে পড়ত। আমি তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারি না। আমার স্বাস্থ্য খুব খারাপ হতে শুরু করে। আমি প্রথমে সেখানে কেউ আছে কি না তা জানার চেষ্টা করি, কিন্তু সেখানে কেউ ছিল না। বাইরের দরজা বন্ধ ছিল। আমি বাথরুমে গোসল করতে শুরু করলাম, কিন্তু আজ তার সীমা ছাড়িয়ে গেছে। আর আমি শুধু ছাই দেখেনি, তার পায়ের আওয়াজও শুনেছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তৎক্ষণাৎ বাথরুমে বাতি বন্ধ করে দিলাম, যাতে বাইরে দাঁড়িয়ে থাকা কেউ আমাকে দেখতে না পারে। আমি আমার ছেলের ঘরের দিকে চিৎকার করতে শুরু করলাম। তখন আমার ছেলে বেরিয়ে এল। আমি তাকে বললাম, তুমি মনে হয় এখনই ঘুম থেকে জেগে উঠলে। কিন্তু আমার মনে হয় বাড়িতে কেউ আছে। কিন্তু মনে হচ্ছে যে আমার ছেলে এখনো ঘুম থেকে উঠল। সে আগে থেকেই জেগেছিল। আমি আমার পুরো বাড়িটা দেখলাম, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তাই সে আমাকে বসিয়ে বলল, তুমি সারাদিন কেন এত মন খারাপ করো? তুমি কিভাবে সারাদিন, তুমি কি এত টেনশন করো? আমি আমার ছেলেকে আমি কি করে বলি যে আমি যখন বাথরুমে যাই তখন আমার মনে হয় কে যেন বাথরুমে পাশ দিয়ে হাঁটার চেষ্টা করে। আমি মাকে বললাম, মা, এটা তোমার মনের ভুল। আমি তো রাতে অনেক জেগে থাকি। আমি তো কিছু শুনতে পাই না। আমি আমার ছেলেকে বললাম, এটা আমার মনের ভুল হতে পারে না। আমার মাকে আমি বললাম, মা, তুমি টেনশন করতে করতে তোমার মাথায় উল্টোপাল্টা বলছো, আর তাই সিদ্ধান্ত নিচ্ছি আজ আমি তোমার ঘরে ঘুমাব, মা। আমার মা ও তখন বলল, ঠিক আছে, আজ থেকে তুই আমার রুমে ঘুমাবি। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আমি আমার মা ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হল তখন আমি ঘুমাইনি। আমার মাটি কি ঘুমিয়ে পড়েছিল, মা যখন বিভোর ঘুমেছিল। আমি তখন মায়ের একটা পোশাক হাতে নিয়ে বাথরুমে গেলাম। গোসল করার ভান করলাম, কারণ আমি আজ দেখতে চাই আসলে কি আমাদের বাথরুমের আশেপাশে কেউ আসার চেষ্টা করে কিনা। আমি সেটার জন্যই বাথরুমে গোসল করার ভান করে গোসল করতে গেলাম। এর আগের দিন আমি বাথরুমের দেওয়ালে একটা ছোট ফুটো করে রাখলাম, যাতে মোবাইলের ক্যামেরা দিয়ে বাইরের দৃশ্য ভিডিও হয়ে যায়। তারপর আমি যা দেখছিলাম সেটা দেখে আমার মনে হল কলিজা বের হয়ে আসছে। আমি যখন বাথরুমে ঢুকলাম তখন একটি পায়ের আওয়াজ শুনতে পেলাম। আর ঠিক তখনই আমি আমার মোবাইলটা বের করে বাথরুমের ফুটোর মধ্যে ক্যামেরা চালু করে দিয়েছিলাম। আর ঠিক তখনই আমি গোসল করার ভান করলাম। আর ঠিক তখনই বাহিরের লোকটি আমাকে ভিডিও করার চেষ্টা করছিল। আমার গোসল শেষ হয়ে গেলে আমি আমার মোবাইলটা হাতে নিয়ে মায়ের রুমে চলে আসি। তারপর মোবাইলের মধ্যে আমি যাকে দেখতে পেলাম সেটা আর কেউ না, আমার খালা, অর্থাৎ আমার মায়ের বোন। আমি মাকে বললাম, মা, তুমি যখন বাথরুমে গোসল করতে যেতে তখন তোমার বোন বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকত। মা এটা জানার পর খালাকে ফোন করে বাড়িতে আনলেন। খালাকে জিজ্ঞেস করা হলে সে বলল, আমি তোমার সম্পত্তি পাওয়ার জন্য তোমার গোসলের ভিডিও বানাতে চেয়েছিলাম, আর সেটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলাম। তুই এত বড় লোভী হতে পারলি। আমি আরও আমার ছেলেকে সন্দেহ করতাম। আমি মনে করতাম আমার ছেলে মনে হয় বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকত, কিন্তু আজ জানলাম আমার ছেলের সঠিক ছিল। আমার বিশ্বাস ছিল কোনো ছেলে তার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করতে পারে না। বন্ধুরা, সম্পত্তি পাওয়ার জন্য মা হাতির মাকে তার বড় বোন ব্ল্যাকমেল করতে চেয়েছিল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।